শেখ হাসিনা সরকার পতনের পর দায়িত্ব নিয়েছিলেন ডক্টর ইউনূস। তার দায়িত্ব নেওয়ার সময় থেকে শুরু হয় অগ্নিসন্ত্রাস। আওয়ামী লীগের নেতাকর্মীদের নিধনের নামে দেশের প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সংখ্যালঘুদের বাড়ি ঘরে দেওয়া হয় আগুন। 5 ফেব্রুয়ারি স্বাধীনতার স্মৃতি বিজড়িত ধানমন্ডির 32 নম্বরের বাড়িটি ঘোষণা দিয়ে সরকারি বুলডোজার দিয়ে ভাঙা হয়। উপদেষ্টা হয়েও 32 নম্বরের বাড়িটি ভাঙার মতো বেআইনি কাজে প্রত্যক্ষ মদদ দিয়েছে সরকারের উপদেষ্টারা। ওই রাত থেকে শুরু হয়েছিল বুলডোজার সন্ত্রাস। সে তাণ্ডবের সাথে চলতে থাকে দেশব্যাপী মব সন্ত্রাস। কখনো আদালত পাড়ায়, কখনো শিক্ষাঙ্গনে, কখনো রাত দুপুরে ঘুমন্ত মানুষের বাড়িঘরে ঢুকে ফ্যাসিস্টদের দোসর ধরার নাম করে চলছে তাণ্ডব। এর আগে দিনে দুপুরে রাস্তায় চাপাতি দিয়ে মানুষ কোপাতে দেখা গেছে কয়েকবার। এমনকি সন্ত্রাসীদের থানা থেকে ছাড়িয়ে আনছে ইউনূসের নিয়োগকর্তারা। দায় নেওয়া তো দূরে থাক, বরং প্রেশার গ্রুপ হিসেবে সরকার এসব ফৌজদারি অপরাধীদের পিঠ চাপড়ে এসেছে। আর সেই রাষ্ট্রহীন রাষ্ট্রের চেহারাই ফুটে ওঠে পুরান ঢাকার মিটফোর্ডের সামনের পৈশাচিক হত্যাকাণ্ডে। মব সন্ত্রাসের সব অরাজকতা সবকিছুকে ছাড়িয়ে গেছে 11ই জুলাই। একদিনেই এমন 3টি ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যা দেখে মনে হবে ইউনূসের বাংলাদেশে নৃশংসতাই যেন নিউ নরমাল। ঢাকার জনবহুল এলাকায় দিনে দুপুরে এক ব্যক্তিকে পিটিয়ে ইট পাথর দিয়ে থেতলে হত্যা করা হয়েছে। খুনের পর মৃতের দেহের উপর নেচে উল্লাস করে হত্যাকারীরা। তার আগে মৃতকে বিবস্ত্র করে খুনিরা। গত 11 মাস ধরে শত শত মাজার সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে, নারী বিদ্বেষী চূড়ান্ত ভাষায় ব্যবহার হয়েছে পাবলিক সমাবেশে, উগ্রপন্থীরা হুঙ্কার দিয়েছে, যার ধারাবাহিকতায় উগ্রবাদীদের চাপাতির আঘাতে রক্তাক্ত হয়েছেন মসজিদের খতিব। খুলনার দৌলতপুরে বিএনপি নেতাকে নিজের বাসার সামনে গুলি করে রক কেটে হত্যা করা হয়েছে। সিসিটিভির ফুটেজ ভাইরাল হওয়ায় মিটফোর্ডের নৃশংস খুনের ঘটনায় সরকার কয়েকজনকে গ্রেপ্তার করে। হত্যাকারীরা যুব দলের সদস্য হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে বিএনপি। বিএনপির পক্ষ থেকে সেই গতানুগতিক বহিষ্কার আদেশ আসে। কেন বলছি লোক দেখানো বা গতানুগতিক, সেটি জানতে দেখে নেই ডয়েচে ভেলের এই প্রতিবেদনটি। 5 জুলাই প্রকাশিত এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত বছরের 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় 3200 নেতা কর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে বিএনপি নেতাকর্মী আছেন 1800 জন। তাদের মধ্যে 800 জনকে বহিষ্কার, 50 জনের পদ স্থগিত, অন্তত 700 জনকে কারণ দর্শানোর নোটিশ, 100 জনকে সতর্ক এবং 150 জনকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে। তবে কাগজে কলমে বহিষ্কারের পরেও অনেকের দাপট একটুও কমেনি। বিএনপি যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তাদের অনেকেই আবার দলে ফিরেছেন। তাদের আবেদনের ভিত্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারও করা হচ্ছে। ফলে সারা দেশে তুমুল দাপটে অপরাধে জড়াচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। কিংস পার্টি হিসেবে পরিচিত এনসিপির চিত্র আরো ভয়াবহ। ডয়েচে ভেলে বাংলার প্রতিবেদনে বলা হয়, কেবল কারণ দর্শানোতেই সীমাবদ্ধ আছে এনসিপি। তারা কাউকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করেনি। শৃঙ্খলা কমিটি অভিযোগের তদন্ত করেই যাচ্ছে, যে তদন্ত নেভার এন্ডিং। মিরপুরে টর্চার সেল খুলে চাঁদাবাজির সব প্রমাণ পেয়েও বৈষম্য বিরোধী নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো তাদের নিয়ে বৈঠক করছেন এনসিপির নেতারা। যখন সরকারের নাকের ডগায়, সরকারের নীরবতায়, কখনো কখনো পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস বেড়ে রক্তের হোলে খেলা হয়ে গেছে, তখন উপদেষ্টা আসিফ মাহমুদ স্বীকার করলেন তার সরকার দেশটিকে 11 মাসের মধ্যে প্রস্তর যুগে নিয়ে গেছে। তিনি নিজের ফেসবুকে লিখেছেন, প্রস্তর যুগে স্বাগতম। কেউ ইতিহাস থেকে শিক্ষা নেবে না, ধন্যবাদ। তার সে পোস্টে বেশিরভাগ মন্তব্যই ডক্টর ইউনূস সরকারের সমালোচকদের। বেশিরভাগ মানুষ বলছে অন্তর্বর্তী সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ, তাই তাদের পত্রপাঠ বিদায় নিয়ে চলে যাওয়া উচিত। একজন লিখেছেন, ডক্টর ইউনূসের শাসনামলে প্রস্তর যুগে ফেরত গেলাম। খোদ সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপে উঠে আসছে মানুষের ভয়ের কথা, মানুষের নিরাপত্তাহীনতার কথা।
ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম পুরান ঢাকার ঘটনা নিয়ে সমকালকে বলেন, এমন বীভৎসতা তিনি আগে দেখেননি। তিনি বলেন, মানুষের মধ্যে অস্থিরতা কাজ করছে, তরুণদের একটা অংশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সমাজে শৃঙ্খলা ও ঐক্য বজায় না থাকলে বিপদ আরো বাড়বে। রক্তাক্ত লাশের উপর যা হয়েছে সেটি অবর্ণনীয়। এই আচরণ চিন্তার বাইরে। দর্শকের আশঙ্কার কথা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছিলেন গত 25শে ফেব্রুয়ারি তার এক বক্তব্যে। জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে তার সেই বক্তব্য আলোড়ন তুলেছিল সারা দেশে। হানাহানি বন্ধ করে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছিলেন সেনাপ্রধান। করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। কিন্তু সেনাপ্রধানের সেই সুন্দর জায়গায় দেশকে রেখে যাওয়ার স্বপ্ন গত 4 মাসে দুঃস্বপ্ন হয়ে গেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত মার্চ থেকে জুন এই 4 মাসে সারা দেশে খুন হয়েছে 1336 জন। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে যে কোনো 4 মাসের মধ্যে সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের তথ্য এটি। এমন নৃশংস ভয়াবহ পরিস্থিতিতে দেশের মানুষও ক্ষুব্ধ। বাংলাদেশ সেনাবাহিনীর যে ফেসবুক পেজ, সেখানে গত 16 ঘন্টায় 2টি পোস্ট দেওয়া হয়েছে। সেই 2টি পোস্টে মানুষ ওই পোস্টের বিষয়বস্তুর বাইরে গিয়ে নিজেদের উদ্বেগের কথা জানাচ্ছেন। একটি পোস্টে 2400 কমেন্ট পড়েছে, যার 94%ই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে। কেউ বলছেন সেনাবাহিনী ব্যর্থ, কেউ বলছেন আর নয়, এবার সেনাবাহিনীর শক্ত হাতে দমন করা উচিত। কারো কারো হতাশা এতটাই বেড়েছে যে 111 সরকারকে অনুসরণ করারও পরামর্শ দিয়েছেন। দর্শক, সরকার পক্ষ থেকে পরিস্থিতি বিবেচনায় প্রস্তর যুগের কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের বিবেচনায় ডক্টর ইউনূসের শাসনামলকে বাংলার ইতিহাস বিচারে মাতৃসেনার যুগের সাথে তুলনা করা যেতে পারে। আমরা রাজা শশাঙ্কের কথা জানি। তার মৃত্যুর পর বাংলায় ঘোর অন্ধকার নেমে এসেছিল। শুরু হয়েছিল মাতৃসেনার যুগ। মাতৃসেনা একটি সংস্কৃত শব্দ, যার অর্থ হলো মাছের মতো। মাছেদের জগতে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলেন, যেমনটা গত 11 মাসে দুর্বল নিমিষী সবলের শিকারে পরিণত হতে আমরা দেখেছি। মাতৃসেনা যুগে বাংলায় কোনো আইন শৃঙ্খলা ও জননিরাপত্তার বালাই ছিল না। রাষ্ট্রীয় বিচার ও নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছিল এবং অপরাধীকে দণ্ডদান কিংবা নিপীড়িতকে ন্যায় বিচার দেওয়ার সকল নিয়ম তখন স্থবির ছিল। এই আইনহীনতার সুযোগে প্রভাবশালী ব্যক্তিরা দুর্বলদের উপর নিপীড়ন চালাতো। দুর্বলরা সবলদের হাতে, ক্ষমতাহীনরা ক্ষমতাবানদের হাতে শোষিত হতো, যা ছিল মাতৃসেনার ধারণার বাস্তব প্রতিফলন। দর্শক, গত 11 মাসে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের শাসনে আমরা কি এর প্রতিটা বিষয়ের প্রতিফলন দেখতে পাচ্ছি না? বিখ্যাত ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় একে বলেছেন অরাজকতা, আর নীতিশ সেনগুপ্তর ভাষায় এটি হলো ডার্ক এজ। এতটা ডার্ক ছিল যে দুর্ভিক্ষও হয়েছিল। মাতৃসেনার যুগ শুরু হয়েছিল 650 সালে, শেষ হতে লেগেছিল 100 বছর। পাল বংশের গোপাল এসে উদ্ধার করেছিল বাংলা ভূমিকে। ডক্টর ইউনূসের আমলে সেই গোপালের দেখা আপাতত নেই, তবে নবরণ ভট্টাচার্যের সেই কবিতা তো আছে, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।